সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রথমে থাকছে মধ্যপ্রাচ্যে নিয়ে ইরান এবং ভারতের মধ্যে বৈঠক। আরো জানিয়ে দিচ্ছি বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক এবং দিল্লির কিছু স্কুলে হুমকি। আরো জানিয়ে দেব সিরিয়াকে স্থিতিশীল করতে ব্লিংকেন এবং এরদোগানের বৈঠক। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৭১ ফিলিস্তিনির। সর্বশেষ থাকবে বিপদের মুখে উইন এক হচ্ছে বিরোধী এমপি মন্ত্রীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্য নিয়ে ইরান এবং ভারতের মধ্যে বৈঠক। সিরিয়ার বাশার আল আসাদের শাসনের অবসানের প্রেক্ষিতে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন। তিনি সিরিয়া ছাড়তে বাধ্য হন মাত্র ১২ দিনের মধ্যেই। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এর আগে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। আর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের ভীত নাড়িয়ে দিয়েছে। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং গত মেয়াদে তাকে ইরানের প্রতি অন্যতম কঠোর অবস্থান নিতে দেখা যায়। এই সময় মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক। বাশার আল আসাদের পরিবার ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবীর পর থেকে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র। শুধু তাই নয়, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধের সিরিয়া একমাত্র আরব দেশ ছিল যারা ইরানকে সমর্থন করেছিল। বাকি আরব দেশগুলো কিন্তু ইরাকের সাথেই ছিল। মার্কিন নিষেধাজ্ঞার আগে তাদের আশা ছিল যে ভারত ইরানের তেলের বৃহত্তম ক্রেতা হয়ে উঠবে, কিন্তু তা না হওয়ায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছিলেন মার্কিন চাপের মুখে ভারতের আরো প্রতিরোধ দেখানো উচিত ছিল। তিনি বলছেন ইরান বুঝতে পেরেছে যে ভারত তার উপর নিষেধাজ্ঞা চায় না, কিন্তু একইভাবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চায় না। আসলে অনেক সময় মানুষ কিছু একটা চায় অথচ তাকে অন্য কিছু করতে হয়। এমন প্রেক্ষিতেই এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত তেলের বৃহত্তম কার্যকারিতার জন্য ইরানের উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকতে কোনো প্রকার চাপও দেননি যুক্তরাষ্ট্রকে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ না করেই তারা এই স্বার্থ হাসিল করার চেষ্টা করে যাচ্ছিল। মধ্যপ্রাচ্য নিয়ে ইরান এবং ভারতের মধ্যে বৈঠক। সিরিয়ার বাশার আল আসাদের শাসনের অবসানের প্রেক্ষিতে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে। ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন। তিনি সিরিয়া ছাড়তে বাধ্য হন মাত্র ১২ দিনের মধ্যেই। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এর আগে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। আর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের ভীত নাড়িয়ে দিয়েছে। আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং গত মেয়াদে তাকে ইরানের প্রতি অন্যতম কঠোর অবস্থান নিতে দেখা যায়। এই সময় মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক। বাশার আল আসাদের পরিবার ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবীর পর থেকে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র। শুধু তাই নয়, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধের সিরিয়া একমাত্র আরব দেশ ছিল যারা ইরানকে সমর্থন করেছিল। বাকি আরব দেশগুলো কিন্তু ইরাকের সাথেই ছিল। মার্কিন নিষেধাজ্ঞার আগে তাদের আশা ছিল যে ভারত ইরানের তেলের বৃহত্তম ক্রেতা হয়ে উঠবে, কিন্তু তা না হওয়ায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছিলেন মার্কিন চাপের মুখে ভারতের আরো প্রতিরোধ দেখানো উচিত ছিল। তিনি বলছেন ইরান বুঝতে পেরেছে যে ভারত তার উপর নিষেধাজ্ঞা চায় না, কিন্তু একইভাবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করতে চায় না। আসলে অনেক সময় মানুষ কিছু একটা চায় অথচ তাকে অন্য কিছু করতে হয়। এমন প্রেক্ষিতেই এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত তেলের বৃহত্তম কার্যকারিতার জন্য ইরানের উপর কোনো প্রকার চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকতে কোনো প্রকার চাপও দেননি যুক্তরাষ্ট্রকে। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ না করেই তারা এই স্বার্থ হাসিল করার চেষ্টা করে যাচ্ছিল। বোমা মেরে ভারতের রিজার্ভ ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি এবং দিল্লির স্কুলগুলোতে আবারও বোমা হামলা
হামলার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে 1 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার হুমকি দেওয়া হলো। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ইমেল বার্তায় রিজার্ভ ব্যাংকের বিস্ফোরণ ঘটানোর হুমকি দেওয়া হয়েছে। সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি দেওয়া ইমেলটি রুশ ভাষায় লেখা ছিল। মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে তারা ভারতীয় রিজার্ভ ব্যাংকের বোমা মারার হুমকির বিষয়টি এখনো তদন্ত করছেন। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছে, ব্যাংকের নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার অফিসিয়াল মেইলে এই বার্তাটি পাঠানো হয়। তিনি বলেন, আমরা একটি মামলা দায়ের করেছি এবং তদন্ত চলছে। অন্যদিকে দিল্লির বেশ কয়েকটি স্কুলে শুক্রবার ফের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে চলিত সপ্তাহে দিল্লিতে 2 বার এমন ঘটনা ঘটল। তবে পুলিশ স্কুলগুলোতে এখন পর্যন্ত সন্দেহভাজন কিছু পায়নি বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমেলে অন্তত 6টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এসব স্কুলের মধ্যে রয়েছে দিল্লি পাবলিক স্কুল, সালোয়ান স্কুল, মডার্ন স্কুল এবং ক্যামব্রিজ স্কুল। সিরিয়াকে স্থিতিশীল করতে ব্লিংকেন এবং এরদোগানের বৈঠক। টানা 12 দিনের তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, যেখানে বড় ভূমিকা আছে তুরস্কের। তবে আসাদ ক্ষমতাচ্যুত হলেও এখনো স্থিতিশীলতা ফিরেনি দেশটিতে, যা ফেরাতেই এখন কাজ করছে তুরস্ক। আর সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনকে আঙ্কার স্বাগত জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। স্বৈরশাসক বাশার আসাদকে উৎখাত করার পর সিরিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই দুই নেতার মধ্যে আলোচনা চলছে। ব্লিংকেনের আঙ্কারা সফর নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান এবং ব্লিংকেন সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট সিরিয়ার প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো 71 ফিলিস্তিনির। সিরিয়ার অভিযানের মধ্যেও গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা জুড়ে বিভিন্ন স্থানে চলছে ব্যাপক বোমাবর্ষণ। 24 ঘন্টায় প্রাণ গেছে কমপক্ষে 71 ফিলিস্তিনির, আহত হয়েছেন আরো অনেকেই। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে ভয়ঙ্কর হামলা হয়েছে নুসেইরাত শরণার্থী শিবিরে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত নিহত হয়েছে 33 জন, যাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সংখ্যা প্রকাশ করছে কর্তৃপক্ষ। হামলা অব্যাহত খান ইউনুস, দেরি আল বালাহা সহ অন্যান্য এলাকাতেও। নতুন করে আবার আরো 2টি এলাকা খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। গত 14 মাস ধরে চলা এই সংঘাতে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে 45,000-এরও বেশি মানুষ, আহত হয়েছে 1,10,000-এর মতো। 2023 সালে 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা ও স্থূল অভিযান চালাচ্ছে ইসরায়েল এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং ধর্মীয় উপাসনায় কোনোটি বাদ রাখেনি হামলা করতে। এই হামলায় এখন পর্যন্ত 20 লাখেরও বেশি বাসিন্দা বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। বিপদের মুখে পড়েছেন এক হয়েছে বিরোধী এমপি মন্ত্রীরা। দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক অবস্থা এতই দ্রুত পরিবর্তিত হচ্ছে যে দেশটির পত্রিকাগুলো এর সঙ্গে তাল মেলাতে পারছে না। গত 3 ডিসেম্বর রাতে দেশটির প্রেসিডেন্ট উইন সুক ইয়োলোর আংশিক সামরিক আইন জারির চেষ্টায় এতই স্বল্প স্থায়ী ছিল যে খবরটি পত্রিকার প্রথম পাতায়ও আসতে পারেনি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যখন ওই ঘোষণা দেন তখন পত্রিকাগুলো ইতিমধ্যেই মুদ্রণের জন্য চলে গেছে। পরের দিনে সংস্করণের তার ওই ঘোষণাকে ক্ষমতা দখলের ব্যর্থ চেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দেশটিতে পরবর্তী 1 সপ্তাহে ঘটনাটি বহুল ছিল। এই সময় প্রেসিডেন্ট ক্ষমা প্রার্থনা করেছেন। আশা করা হচ্ছিল যে তিনি হয়তো অভিশংস এড়াতে পারবেন কিনা, কিন্তু তা না। তিনি এখন এক উদ্ধৃত ও চ্যালেঞ্জ গ্রহণকারী নেতায় পরিণত হয়েছে, যদিও তার সামনে অনেক বিপদ অপেক্ষা করছে। বিবিসি আরো বলছে, মৃত্যু দণ্ডযোগ্য অপরাধ, রাষ্ট্রদ্রোহের অভিযোগ তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং দেশ ত্যাগের বেলায় তার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সপ্তাহের শেষে তিনি দ্বিতীয়বারের মতো অভিশংসের ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন। ইতিমধ্যেই তার প্রতি দলের সমর্থনও কমে এসেছে।